এই ঘটনায় ধরেন বিচারের দাবি উঠছে, মানুষ প্রতিবাদ করছে, এবং যেরকম করে ম্যাডাম বললেন যে আগের চাইতে যেমন উনি যেরকম বলতে এসছেন ঘটনাটা নিজের ভাস্তি, এর সাথে সাথে আবার নিজের পিতা তিনিও এখানে আছেন। আমি কিছুক্ষণের মধ্যে পরিচয় করে দেবো, আপনাকে জাস্ট প্রশ্নটা করে রাখি, এটার পেছনে সামাজিক, সাংস্কৃতিক বা নৈতিক কী কী অবক্ষয় আপনি দেখেন? আমরা 90-এর দশকের শেষের দিকে আমরা গণধর্ষণের সংবাদগুলো পত্রিকা পড়া শুরু করি। এর আগে আমরা খুব একটা শুনিনি বাংলাদেশে, এবং আমাদের এই শতকের প্রথম দশকের শেষের দিক থেকে আমরা শিশু ধর্ষণের খবরগুলো পেতে থাকি, এবং এর সাথে কতগুলো সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় জড়িত। একটা হচ্ছে যে এই সময়টাতে ইন্টারনেটের ব্যবহারটা বাংলাদেশে শুরু হয়, এবং অনেক যৌন উদ্দীপক, আনসেন্সর্ড বিভিন্ন টেক্সট, ভিডিও এবং অডিও আমরা দেখতে পাই, ছবি, এগুলো একটা প্রভাব আমাদের উপরে আছে। এরপরে এর মধ্যে কিছু মাদক যেগুলো আমাদের ছড়িয়ে পড়েছে। এই বছরেরই একটা গবেষণা, এটা আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি একটা গবেষণা, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে 82 লক্ষ মানুষ মাদকাসক্ত, এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে তরুণ, যাদের বয়স 30-এর নিচে, এবং এদের বেশিরভাগ প্রথম চয়েস হচ্ছে গাঁজা, ক্যানাবিস, এবং দ্বিতীয় যে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে ইয়াবা। আমি ইয়াবার প্রসঙ্গে একটু আসি। ইয়াবাটা হচ্ছে মেথামফেটামিন এবং ক্যাফিন, এই দুইটা কেমিক্যালের একটা সংমিশ্রণ, আর গাঁজার মধ্যে আছে THC, টেট্রাহাইড্রোক্যানাবিনল। এই তিনটা কেমিক্যালেরই যৌন উদ্দীপক একটা ভূমিকা আছে, বিশেষ করে মেথামফেটামিন এবং ক্যাফিনের। ইয়াবার একটা ডোজ নেওয়ার পরে ইমিডিয়েটলি যেটা হয় যে র্যাপিড এবং ইন্টেন্স ডোপামিন যে আমাদের ব্রেন রিলিজ করে, যেটা অনেক সময় ব্রেনের রিওয়ার্ড বলা হয় এটাকে, এবং তখন থেকে সে সেক্সুয়ালি খুব অ্যারোজড হয়ে যায়। এবং যারা নিয়মিত নেয় এরা আস্তে আস্তে, যেটাকে আমরা অপরাধ বিজ্ঞানে বলি যে ডেভিয়েন্ট সেক্সুয়াল প্রেফারেন্স বা বিহেভিয়ার, যে অস্বাভাবিক এবং বিকৃত যৌন আচরণ এদের মধ্যে দেখা যায়। এবং যখন একই ব্যক্তি গাঁজাও খাচ্ছে এবং ইয়াবাও খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা আরও প্রকট। তো এই যে দুইটা জিনিস, যে আমরা যৌন উদ্দীপক কন্টেন্টস দেখছি অনলাইনে, কিছু মাদকের প্রভাব আমাদের মনোজগতের প্রভাব বিস্তার করছে, এবং এই ক্ষেত্রে আমাদের যে যৌনক্রিয়া বা আমাদের যে জৈবিক যে চাহিদা, এটা পূরণ করার জন্য আমাদের সমাজ সাংস্কৃতিক বা সামাজিকভাবে ওইভাবে বিবর্তিত হয় নাই। একটা উন্নত দেশে একজন তার জৈবিক চাহিদা পূরণের জন্য খুব সহজেই একটা স্থান, একজন পার্টনার বা কৃত্রিম উপকরণ সংগ্রহ করতে পারে। বাংলাদেশে এটা কিন্তু সহজলভ্য নয়। এরকম ক্ষেত্রে যারা খুব সফট টার্গেট, তাদেরকে সে বেছে নেয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা হচ্ছে কম বয়সী একটা মেয়ে অথবা একটা ছেলেও হতে পারে। এরা রেজিস্ট্যান্স কম দিতে পারে, এবং একটা শিশুর প্রতি এই ধরনের লোকেরা বেশি আকর্ষণ অনুভব করে। এরকম একটা প্রেক্ষাপটে এই ঘটনায় কিন্তু গবেষণাটা খুব বেশি হয় নাই বাংলাদেশে, যেটা একটা প্রভাব আমাদের আচরণের উপরে আছে, বিশেষ করে যৌন আচরণের উপরে, এবং যৌন যে ডেভিয়ান্ট যে আচরণটা আমাদের, সেটার উপরে। এর পাশাপাশি আমাদের কিছু সামাজিক আচরণ আছে, সেগুলো হচ্ছে, ধরেন আমরা প্রায় দেখি যে কোনো একটা প্রত্যন্ত এলাকায় একটা মেয়ে ধর্ষিত হয়েছে, এটা সামাজিকভাবে এই জিনিসটাকে মীমাংসা করার একটা চেষ্টা করা হয়। এটাকে কিন্তু এটা একটা অপরাধ। এবং আগে এরকম ছিল যে ধর্ষিত যিনি বা ধর্ষিতা, তাকেই দোষ দেওয়া হতো বেশি, এখন সেটাও একটু চেঞ্জ হচ্ছে, কিছু কিছু সেটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এই যে মীমাংসা করার প্রবণতা, এবং মীমাংসা হয়েও যায়, এখান থেকে কিন্তু যারা ভবিষ্যতে ধর্ষণ করতে ইচ্ছুক, তারা কিন্তু উৎসাহিত হয় যে আমি এভাবে পার পেয়ে যেতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি থানা মামলা নেয় নাই, উপর থেকে ফোন দেওয়া হয়েছে, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ফোন দেওয়ার পরও মামলা নেন নাই, কারণ এখানে ধর্ষক তার একটা প্রভাবশালী কোনো একটা গোষ্ঠীর সাথে তার সম্পর্ক আছে। এরপরে যে সমস্যাটা, যে তদন্তগুলো ঠিকমতো হয় নাই। এই মাসেরই একটা গবেষণা, যেটা আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা, সেখানে বলা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতনের 70% মামলা আদালত পর্যন্ত যাচ্ছেই না, এবং যেগুলো যাচ্ছে তার শুধুমাত্র 3% ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির শাস্তি হচ্ছে। এটা কিন্তু খুব ভয়াবহ সংবাদ আমাদের জন্য। তার মানে হচ্ছে যৌন অপরাধীরা কেউ কিন্তু জেলখানায় নাই,
এটা আমাদের মধ্যে বিরাজ করছে, এবং আমরা অপরাধ বিজ্ঞানে এটাকে বলি রেসিডিভিজম, যে একই ব্যক্তি একই অপরাধ বারে বারে করবে এবং আমরা তাদেরকে থামাতে পারবো না। এই লোকগুলো জেলখানা যাচ্ছে, বেরোচ্ছে, একই অপরাধ করছে। তদন্তগুলো হচ্ছে না কেন? আপনি দেখেন যে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার যেগুলো আছে, এগুলো প্রতিটা থানায় থাকা উচিত ছিল। যেহেতু এই অপরাধগুলো বেশি হচ্ছে, রেপ কিট, এটা বাংলাদেশে এটা হাত বাড়ালে আপনি পাবেন না। রেপ কিট হচ্ছে যে একটা ধর্ষিতার শরীর থেকে এভিডেন্সগুলো এমনভাবে কালেক্ট করে রাখা যাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় এখান থেকে তার ডিএনএ আমরা বের করতে পারি, তার নখ থেকে বা তার ভেজিনাল সোয়াব থেকে। কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল করা হয়নি আমাদের। যেহেতু এই অপরাধগুলো নিয়মিত হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের বিগত সরকারগুলো থেকে বর্তমান সরকারের উপর একটা দায়িত্ব আছে যে এই জিনিসগুলোকে ঠিক করার। তদন্ত না হওয়ার পিছনে এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ইন্টিগ্রিটি, যেটা পুলিশ প্রশাসনের, এই সরকারের দুর্ভাগ্য হচ্ছে তারা একটা নরবরে পুলিশ প্রশাসন পেয়েছে। এই ধরনের অপরাধ তদন্ত করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট বা ট্রেনিং দরকার, অধিকাংশ যারা এসআইরা তদন্তগুলো করে তাদের এই ধরনের কোনো নাই, দক্ষতা নাই। পুলিশের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে কনফেশন পেয়ে গেলেই আমার তদন্ত শেষ। আজ থেকে 800 বছর আগে ম্যাগনা কার্টা বলে দিয়েছে যে কনফেশন দিয়ে, শুধুমাত্র কনফেশনের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যাবে না। আমাদের আদালতে কিন্তু তাই, কনফেশন যে সত্য এটা কিন্তু প্রমাণ করতে হবে আমাকে। এবং ধর্ষণের মতো অপরাধে ডিএনএ এভিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা আলামত। এটিও একটু মনে রাখতে হবে যে যখন ডিএনএ ছিল না তখন কিন্তু ধর্ষণ প্রমাণিত হয়েছে আমাদের দেশে। তার মানে অন্য সাক্ষ্য যেগুলো, এগুলো কিন্তু জোগাড় করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের দেশে আমরা দেখি না। এরপরও প্রবলেম আছে, আদালত কিন্তু মামলার ভারে জর্জরিত। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে বলা আছে 180 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে, কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে এই ধরনের একটা মামলা গড় পড়তে সময় লাগে 3 বছর 7 মাস, গড় 22টা হিয়ারিং লাগে। তো এত লম্বা সময় যখন একটা মামলা চলে, তখন যারা ভিকটিমের পরিবার, সাক্ষীরা, তারা মামলায় আগ্রহ হারিয়ে ফেলে, তারা আদালতে যায় না। এবং সাক্ষীরা যদি না যায় আদালতে, আদালত তো সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রায় দিবে। তো যেখানে সাক্ষ্য প্রমাণ নেই, আদালত রায়টা কি দিবে? সেখানে বেকসুর খালাস করে দেওয়া ছাড়া উপায় থাকে না, কারণ আদালত চায় সন্দেহাতীতভাবে একটা মামলা প্রমাণ করতে হবে। জি।